আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আজ যেন একই সঙ্গে বদলে গেল বঙ্গভবন ও মন্ত্রিসভার দৃশ্যপট। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু প্রশ্ন হলো, ব্যক্তি বদলের সঙ্গে কি বদলাবে বঙ্গভবনের ক্ষমতাও? বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। অথচ জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব রয়েছে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনার্জি রেগুলেটরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির স্বাধীন নিয়োগ ক্ষমতার প্রস্তাবও রয়েছে। ফলে প্রশ্ন, গণভোটে জনসমর্থন পাওয়া সংস্কারগুলো সংবিধানে যুক্ত হলে কতটা বাড়বে মহামান্যের ক্ষমতা? এদিকে সরকার গঠনের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম বড় পরিবর্তন এলেও 4 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। অর্থাৎ একই দিনে একদিকে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি, অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী কাঠামোয় নতুন মুখ। এই পরিবর্তন কি শুধু ব্যক্তি ও দায়িত্বের পুনর্বিন্যাস, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন পরিকল্পনা? 6 মাসের অভিজ্ঞতায় মন্ত্রিসভার রদবদল কি সরকারের দুর্বলতা কাটানোর চেষ্টা? জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা সত্যিই বাড়বে? এই নতুন বিন্যাস বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় ক্ষমতার নতুন বিন্যাস, কি বার্তা রাজনীতিতে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আরটিভি স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আছেন জামাত ইসলামী দলীয় সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল, আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আউয়াল ঠাকুর। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন এবং লাইভ আলোচনায় যুক্ত হতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই রাসেল ভাই, আপনার কাছে আসতে চাই যে 35 বছর পর নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তিনি শপথ নিয়েছেন এবং সরকারের যে শপথের দিনই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 180 দিনের মূল্যায়ন সাপেক্ষে মন্ত্রিপরিষদে তারা একটা রদবদল করবেন, সেটাও তারা করলেন। কিন্তু আপনাদেরকে, অর্থাৎ জামাত এবং আপনাদের নেতৃত্বে যে 11 দলীয় নির্বাচনী জোট আছে, আপনারা সন্তুষ্ট হতে পারছেন না কেন? ধন্যবাদ আপনাকে। সাথে সাথে আমার সাথে সহ-আলোচক আমাদের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল আওয়াল সহ দর্শকবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসলে দেখেন, আমরা আছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আসলে আমরা চাই যে আমরা গণতান্ত্রিক একটি যাত্রা আমাদের শুরু করা, কিন্তু প্রতি পদে পদেই আমরা বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে প্রতি পদে পদেই হোঁচট খেয়েছি। আমরা তার আগের ইতিহাস অনেকেই জানি না, সেদিকে না গেলাম। কিন্তু পরবর্তীতে এসে এই হোঁচট খেতে খেতে এসে লাস্ট আমরা 2024 সালের একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্র যুবক জনতার জীবনদানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বা নতুন একটি গণতান্ত্রিক, যেটা ডেমোক্রেসি প্রকৃত পক্ষে প্রতিফলিত হয়, ডেমোক্রেসির যে সংজ্ঞা সেটা যেন প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষ বা জনগণ উপভোগ করতে পারে, সেই রকমের একটি বাংলাদেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছিলেন। তো তারই পরিপ্রেক্ষিতে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পূর্বে আমরা সকলেই, যারা আজকে সরকার দলে আছেন এবং যারা আমরা বিরোধী দলে আছি, সকলেই এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু নির্বাচনের মাঠে প্রচারণা চালিয়েছিলাম যে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় যেই যায় তাদের প্রথম কাজ থাকবে আমাদের এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের যে সংস্কারের ব্যাপার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব। ইভেন আজকে যে বিএনপি ক্ষমতায় এসেছেন, তাদের যে 31 দফা আগেই দেওয়া ছিল, সেই 31 দফার প্রথমেই ছিল সংস্কার কমিশন। এই 6 মাসে কি হোঁচট খেয়েছেন আপনারা? এই 6 মাসের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে আজকে আমরা ইতিপূর্বে বলেছি, এখনো বলছি, আমরা কিন্তু গতানুগতিকভাবে ইতিপূর্বে যেভাবে সরকারগুলোকে পরিচালিত হতে দেখেছি, এই সরকার ক্ষমতায় আসার পর কিন্তু নতুন কোনো কিছু আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিভাবে পারে নাই সেটা যদি আপনি বলেন, দেশের সামগ্রিক মানে যে আমরা ইতিপূর্বে যেটা যদি ধরি স্বৈরাচারী সরকারের কথা, শেখ হাসিনা সরকারের কথা, তাহলে তো আমরা দেখেছি যে তিনি দলীয়করণ করতে করতে একটি পর্যায়ে গিয়ে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন। বিষয়টা এই পর্যায়ে ছিল। আমাদের প্রত্যাশা ছিল বা আমাদের সকলের চাওয়া ছিল, এবং ইতিপূর্বে বিএনপি বিভিন্ন বক্তব্যে কিন্তু এই কথাগুলো বলেছে। চাওয়াটা বাংলাদেশের, রাসেল ভাই, এই যে চাওয়াটা, মানে আমি বাংলাদেশের বাস্তবতা নিরীক্ষেই বলছি যে কোনো একটি দল, ধরুন আপনারাও যদি ক্ষমতায় যেতেন, এখন বিএনপি ভোটের মধ্যে ক্ষমতায় আছে, সে একেবারে নির্দলীয় সবকিছু করবে, এই চাওয়াটা বাংলাদেশের বাস্তবতা একেবারে অযৌক্তিক শব্দটা যদি আমি নাও বলি, একেবারে বাস্তবতা বিমুখ কিনা?
না, এটা এটা তো ঠিকই আছে, কিন্তু বিষয় হচ্ছে যে মানে সেটার যে ব্যক্তি হচ্ছে যে এমন যে যেখানে যেরকম যোগ্য ব্যক্তি সেই রকমের যোগ্য ব্যক্তি থাকলে সমস্যা নেই। অনেক ক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটির কথা দেখেন, আপনি দেখবেন যে মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন একটি মানে আরবি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। বিষয় এরকম আরো অনেক ঘটনা আছে, অনেকগুলোই আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে মূলত আমাদের সরকার দলীয় সদস্যদের মানে বিভিন্ন ব্যক্তিকে প্রশাসনিক পদে দেওয়া হয়েছে। বিভিন্ন মানে যেগুলো স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সেখানে গিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই যে বিষয়টাকে সেটাকে আমরা বলছি সেটা গণতান্ত্রিক পথে ওই জায়গাকে যে রিফরমেশনের মাধ্যমে ওই জায়গাতে গণতান্ত্রিক ভাবে সেগুলোকে যেতে হবে, প্রক্রিয়ায় যাওয়া এবং সেটা পূরণ করার সুযোগ আছে, কিন্তু না গিয়ে সেখানেই করা হয়েছে। আরেকটা বিষয় বলি যে এই যে মানে যে বিষয়টা আপনি যদি বলেন যে আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সকল জায়গায় সমবন্টন, সেই সমবন্টনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সরকারি দল, এটা একটা বড় প্রশ্ন। এই সমবন্টন নিয়ে পরও আপনার কাছ থেকে আমি শুনছি, এটা একটা বড় আলোচনার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার আবু আশফাক ভাই। আসতে চাই আপনার কাছে যে সরকারকে 6 মাসে রাসেল ভাই গতানুগতিক দেখছেন, অর্থাৎ আগের সরকারগুলো যে কারণে সমালোচিত হয়েছে সেটা দেখছেন, পাশাপাশি দলীয়করণের কারণে 6 মাসে এই দুইটা বিষয় কি তারা মূল বিষয় হিসেবে বলছে, যে কারণে আসলে সরকারের 6 মাসের পারফরমেন্সে তারা সন্তুষ্ট না। রাসেল ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন দেশে এবং পৃথিবীর যে কোনো স্থান থেকেই হোক। ধন্যবাদ আমার সহযোদ্ধা রাসেল ভাই, মাননীয় সংসদ সদস্য, আমার ভাই বিশিষ্ট সাংবাদিক আওয়াল ভাই। রাসেল ভাই কথাটা একেবারে অমূলক বলেনি, কারণ বিরোধী দল থাকলে যে সরকারি দলের সমালোচনা করতে হবে তিনি সেই সঠিক কাজটি করছেন। কিন্তু সমালোচনা যদি গঠনমূলক হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল, আর যদি সমালোচনা করার জন্য সমালোচনা হয় সেটা কিন্তু দেশটাকে এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়। আচ্ছা, তাই যেমন কিছু কিছু কথা বলে গেলেন যে একদলীয় শাসন, বিএনপি কিন্তু কখনোই একদলীয় শাসন করেনি। দেখেন যে মন্ত্রী পরিষদের মধ্যে এর আগেও 2 জন অন্য দল থেকে নেওয়া হয়েছে, আজকেও তথ্যমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় পার্থক্য নেওয়া হয়েছে। স্থানীয় সরকারে কথা বলেন, স্থানীয় সরকারকে প্রশাসক নেওয়া হয়েছে। ওখানে যদি প্রশাসক নেওয়া হয়েছে তো এটা সাময়িক কালের জন্য, কিছুদিন পরই তো নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে তো জনগণের ভোটে প্রশাসক নির্বাচিত হবে। আমি যদি বুঝে থাকি রাসেল ভাই, এখানে তো আগেও তো প্রশাসক ছিল, আবার নতুন করে নির্বাচন না করা পর্যন্ত প্রশাসক দেওয়ার প্রয়োজন কতটা ছিল, এটাই ছিল তার মূল প্রশ্ন। সেখানে প্রশ্ন যে আগে তো সরে গেছে আওয়ামী লীগের কাঠামো, তা কিন্তু বলার কোনো সুযোগ নেই। কারণ 17 বছরে যে জঞ্জাট, 17 বছরে যে তৈরি হয়েছে, যে প্রশাসন যেভাবে তৈরি হয়েছে, আপনি যদি এগুলিকে সরাতে যান পর্যায়ক্রমে সরাতে হবে। আপনি যদি রাতারাতি সব সরাতে যান তাহলে তো আপনার তো কর্মক্ষেত্রে শূন্যতা এসে যাবে। আবার একটা বলছেন, একটা বড় অভিযোগ যে দলীয়করণটা হবে, এটা বাংলাদেশে দলীয়করণ মানে এই অর্থে এটাকে দলীয়করণ বলবেন কি বলবেন না কোড আনকোড সেটা আপনারাই ঠিক করবেন, কিন্তু একটা দল যখন ক্ষমতায় থাকে সে তার দলের যারা নেতাকর্মী তাদেরকে সে নিয়োগ দেবে। এটা সারা বিশ্বে আমরা একই ধরনের প্ল্যাটফর্ম দেখি, এক এক দেশে চর্চার জায়গাটা ভিন্ন, কিন্তু যারা নিয়োগ যে প্রক্রিয়া নিয়োগ পেয়েছে সেটা নিয়ে যতটা না প্রশ্ন হচ্ছে যোগ্যরা নিয়োগ পাচ্ছে না। বিএনপির মধ্যে সেই সমস্ত দলীয় জায়গাতে নিয়োগ দেওয়ার জন্য আরো যোগ্য লোক আছে, সেই কথাটাই বলছেন। তাহলে বিএনপি আসলে কি দেখছে না নিজের লোকদের মধ্যে যোগ্য লোক খুঁজে পাচ্ছে না? দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তিনি দলেরও প্রধান, তিনি তার দলের একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে ম্যাক্সিমাম লোককে তিনি ব্যক্তিগতভাবে চিনেন। 17 বছর কিন্তু তিনি বিদেশ থেকে নার্সিং করছেন, দেশে কিন্তু দেশে থাকতে পারেননি, কিন্তু দেশে থেকে তিনি বিদেশ থেকে তিনি কিন্তু অনলাইনে সমস্ত এলাকা এমনকি উপজেলা পর্যায়েও কিন্তু তিনি মনিটর করেছেন, অনলাইনে কথা বলেছেন, সংগঠনকে শক্তিশালী করেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাই উনি চিনে না এটা বা না চিনে খারাপ দিছে, অযোগ্য লোককে দিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমার দৃষ্টিতে যে খারাপ, আপনার দৃষ্টিতে সে ভালো হতে পারে। কে কিভাবে দেখছে সেটা গুরুত্বপূর্ণ দেখার বিষয়টা। কারণ প্রশাসক যাকে দিয়েছেন আমরা যেভাবে চিনি, রাসেল ভাইরা হয়তো ওইভাবে চিনে না, কারণ তাদের ওইভাবে মেশার সুযোগ হয়নি। কারণ রাসেল ভাইরা তো চিনল, সে তো বিরোধী লেন্স বসেই দেখছেন। দেখছেন। আচ্ছা, তার সাথে সাথে
রাসেল ভাইদের তো আমরা ঠিকভাবে চেনার সুযোগ পাইনি। কেন পাবেন না? আপনাদের সাথে তো নির্বাচনী জোটে ছিল তার দল। নির্বাচনে জুটেছিল 2001-এ, জি, তার পরবর্তীতে তো 17 বছর মাঝখানে গেল। এই 17 বছরে রাসেল ভাইরা কখনো তো দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে মিশে আছে, কখনো বিএনপির সাথে মিশে আছে, কখনো নিজেদের মতো করে মিশে আছে। এই তো পরিবেশ পরিস্থিতির কারণে এরকম হতে হয়েছে। এটা তাদের আমি দোষ বলবো না, কিন্তু হতে হয়েছে টিকে থাকার লড়াই, টিকে থাকার জন্য। টিকে থাকার লড়াই। জি, তাই জি, বলুন। আমি মনে করি না যে যা প্রশাসক হিসেবে যাদেরকে দিয়েছে তারা অযোগ্য, তারা প্রত্যেকে যোগ্য এবং তারা খুব ভালো পারফর্ম করছে। ভালো পারফর্ম করছে, আমরা সেটাই প্রত্যাশা করি। যে অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, খন্দকার আবু আশফাক ভাই, আব্দুল আউয়াল ঠাকুর ভাই। এই যে পরিবর্তন, আজকে আমরা পরিবর্তন দেখলাম যে বঙ্গভবনের পরিবর্তন, মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সভাতেও একটা পরিবর্তন আসলো। সেটা নিয়ে যে সরকারি দল বিরোধী দল যার যার জায়গা থেকে তো পর্যালোচনা থাকবে, এবং আমরা সবাই মিলে আশফাক ভাই যেখানে শেষ করলেন এটাই ধরে আপনাকে প্রশ্নটা করি যে ভালো সবাই পারফর্ম করবে এটা যেমন আমরা প্রত্যাশা করি, যোগ্যরা নিয়োগ পাবে যেটা রাসেল ভাই বললেন এটাও আমরা প্রত্যাশা করি। সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথাটা হচ্ছে, আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন আমি সেখান থেকে শুরু করি যে আসলে ব্যক্তি। জি, বাংলাদেশের গত ৫-৫০ বছরের রাজনীতি যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু ব্যক্তি সমস্ত কিছুকে ডিসাইড করেছে। কিভাবে ডিসাইড করেছে? আমাদের এখানে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। কথা ছিল একটি গণতান্ত্রিক শাসন দিবেন, পরিণতিতে দিলেন বাকশাল। সেনাবাহিনী থেকে আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেক সমালোচনা বলা হয় সেনাবাহিনী পেট থেকে আসছেন, উদর থেকে আসছেন, অনেক কথা বিরোধীরা বলেন। কিন্তু আপনি যদি গত ৫-৫০ বছরের রাষ্ট্র শাসন পর্যালোচনা করেন, মোহ নির্মোহ যাই থাক, মানুষ তো মানুষই, মানুষকে তো আপনি দেবতা বা ফেরেশতা ভেবে, শয়তান ভেবে লাভ নেই। মানুষের বিবেচনায় যদি আপনি দেখেন তাহলে জিয়াউর রহমানের আর একজন বিকল্প জিয়াউর রহমান বাংলাদেশ আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। কেন পারে নাই সেই আলোচনাতে আমি এখন নাই যাই, কিন্তু এটা সম্ভব। ব্যক্তি, আমি ব্যক্তি নিয়ে কথা বলছি। আজকে আপনি যে পরিবর্তনের কথা বলছেন সেখানেও ব্যক্তি। এটা কিন্তু বাংলাদেশের একটি দুর্ভাগ্য যে গত ৫-৫০ বছরের রাষ্ট্রপতির পদে একমাত্র বাকশাল আমলের হামিদ সাহেব ছাড়া কোনো রাষ্ট্রপতি তার সময় অতিক্রম করতে পারে নাই। এই যে না পারাটা, এটার মধ্যে হয়তো নানা বিশ্লেষণ আমরা দেখি, নানা কথা আমরা দেখি, কিন্তু একটা কথার সাথে বর্তমান প্রেসিডেন্টের সাথে আমরা আলাদা করতে পারি, সেটা হচ্ছে এই প্রথম একজন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যিনি কিন্তু প্রমাণিতভাবে একজন নির্মোহ এবং নির্লোভ মানুষ। আপনি অনেক কথা বলতে, তার একটা রাজনৈতিক বিশ্বাস, তার একটা মত, তার একটা পথ, এগুলো আছে, এটা মানুষের প্রত্যেকই থাকবে, কিন্তু তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আপনি দাঁড়া করাতে পারবেন না যে যেই অভিযোগকে রাজনীতির যোগ্য বা সমাজের সামাজিক জীবনে অযোগ্যতার কোনো সাধারণ রেখা হিসাবে বিবেচিত হতে পারে না, না পারিবারিকভাবে না ব্যক্তি জীবনে। অনেক টোপের কথা বলেন, অনেক ভয়ের কথা বলেন, অনেক কৌশলের কথা বলেন, অনেক রকম আলোচনা আছে, কিন্তু একটি মানুষ কিন্তু তার এই বয়সে তিনি অটল ছিলেন, অটল ছিলেন। এই যে অটলতা, এটা কিন্তু গণতন্ত্রের প্রতি, এই গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এই আস্থাটা কিন্তু বাংলাদেশে এই প্রথম 23তম প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে তিনি আসছেন। এখন তিনি আমাদের জন্য কি পরিবর্তন আনবেন, কতটা পরিবর্তন দিতে পারবেন, এখানে যে প্রশ্নটা উঠছে জুলাই আলোচনার মধ্যে, এখানে সেই বিষয়টা আমাদের দেশের প্রেসিডেন্ট, আপনি যদি বলেন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট বলেন, একটা দণ্ডমুণ্ডের মালিক, রাষ্ট্র ক্ষমতার, অর্থাৎ তার হুকুমই রাষ্ট্র, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতেন। সেই জায়গা থেকে যখন বাংলাদেশ জিয়াউর রহমানের কাছে বেরিয়ে আসলো, তখন দেখা গেল যে রাষ্ট্র বলতে শুধু একজন ব্যক্তি বুঝায় না, রাষ্ট্র বলতে একটা প্রশাসন, প্রতিষ্ঠান। এই যে কথাটা আমরা বলি, এই যে ব্যক্তির কথা যখন আমরা বলি, আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলেন, সেখানে তো দুটি দল শাসন করে, রিপাবলিকান এবং ডেমোক্রেট। যখন রিপাবলিকানরা ক্ষমতায় আসে তখন ডেমোক্রেটদের লোকরা সেখানে থাকে, যখন ডেমোক্রেটরা আসে তখন কি রিপাবলিকান সেখানে থাকে। আজকে ট্রাম্পের মতো উন্মাদ যে সারা দুনিয়া থেকে গরম করে তুলছে, তা সত্ত্বেও কি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা প্রয়োজন হলে আলোচনা করে। এই যে জায়গাটা, উদাহরণটা বাংলাদেশে আমরা কয়েকটি ক্ষেত্রে লক্ষ্য করি। সেই যে জায়গাটা আপনি দেখেন যে এবারের এই যে এবারের আলোচনার মধ্যে দেখেন যে সংসদের যে সমস্ত কমিটি হয়েছে সেখানে কিন্তু বিরোধী দল বা জামাত বা অন্যান্য সকলকে অনেকগুলো, সবগুলো হচ্ছে কিনা জানি না, কোথাও কোথাও যুক্ত করে, মানে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তো জামাত সন্তুষ্ট, রাজনৈতিকভাবে সন্তুষ্ট না, তারা তো বারবার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনের এবং আগামী মাসে লং মার্চেরও ঘোষণা দিয়ে রেখেছে। সেইটা হলো এইখানে এই জায়গাটা যদি আমি খুব সাধারণভাবে আলোচনা করি, কথাটা খারাপ লাগবে, কথা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু জুলাই আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা কি?
সেই মেসেজটা উপরি কাঠামোর কোনো পরিবর্তন হয় নাই। আমি এই কথাটা এখানেও আরেকবার বলেছিলাম যে জুলাইয়ের অভ্যুত্থান শেখ হাসিনার জায়গায় ইউনূসকে বসানো ছাড়া আর কোন উপরি কাঠামোগত পরিবর্তন হয় নাই। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনূস বসছে, নির্বাচনের পরে ইউনূসের জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব আসছেন। আর কিন্তু কোনো পরিবর্তন জুলাই হয় না। কিন্তু এটাই শেষ কথা নয়। এরপরে কি কথা আছে? এইটাই শেষ কথা নয় এই কারণে যে 15 বছরের বা 17 বছরের বা 18 বছরের 19 বছরের মধ্যে এদেশের জনগণের মধ্যে একটি সাধারণ পরিবর্তন এসছে। এই পরিবর্তনের ধারণের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কতখানি রাজনীতিবিদদের আছে সেই প্রশ্নটাই কিন্তু আমরা এখন দেখছি। যার আপনি যদি এখন পার্লামেন্টে বসে শেখ হাসিনার মতো বলেন যে 1 সেকেন্ড আমি সুস্থ থাকতে দেব না, তাহলে সেটা তো ওই ফেসিবাদের ল্যাঙ্গুয়েজই হলো। পাশাপাশি সরকার যদি বলে আমরা কিন্তু সহ্য করব না, একই ল্যাঙ্গুয়েজ হবে। ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে আনতে হবে চেতনার সাথে সম্পর্কিত করে, ধৈর্যের সাথে ইকুয়েশন। ব্যক্তি যাই থাক, একই ব্যক্তির মধ্যেই কিন্তু পরিবর্তনটা আসতে হবে ওই চেতনায়। আমরা হুমকি দামকি দেখছি, আবার সদ্ভাবও দেখছি, সদ্ভাবও দেখছি। যে এই যে কথাটা আমি যে কথাটা বলতে এই যে রাষ্ট্রপতির পরিবর্তনের কথা বলেন, রাষ্ট্রপতির যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই বিষয়টাকে আমার ধারণা বিএনপি বিবেচনায় নিয়েছে। এমন যে ব্যক্তিকে তারা আনতে এসেছে যার মধ্যে এই সহনশীলতার গুণটাকে তারা গ্রহণ করেছে। তা না হলে অন্য কিছু হয়তো করা যেত, অন্য কিছু করা যেত। আব্দুল্লাহ ঠাকুর ভাই আসছে, অসংখ্য ধন্যবাদ। পারভেজ রাসেল ভাই, অ্যাডভোকেট পারভেজ রাসেল ভাই বলছিলেন যে সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্যের মধ্যে বন্টনের ক্ষেত্রে একটা প্রশ্ন আপনি আলোচনা করতে চান, সেটা আমরা শুনতে চাই। এছাড়া আমাদের বাকি যে দুইজন সম্মানিত আলোচক আলোচনা করলেন, এখান থেকে আপনি কিছু বলতে চান? এখান থেকে আমি প্রথমেই আশফাক ভাইয়ের কথার সাথে একটু বলতে চাই। আশফাক ভাই একটা কথা বলেছেন যেটা আসলে আমরা এই পর্যায়ে থেকে এটা আশা করি না। 17 বছরের কথা উনি যেটা বলেছেন, আমি 17 বছরের রাজনীতির, আমি ওই বয়সের রাজনীতিবিদ, মানে ভাই যেভাবে সিনিয়র মানুষ, আমি অত সিনিয়র মানুষ না। কারণ আমি 2011 সালে ছাত্র জীবন শেষ করেছি। আমি 11 সাল থেকে পেশায় গিয়েছি। তো আমি যেদিন থেকে পেশায় গেছি তার আগে থেকে ছাত্র জীবনে থাকা অবস্থায় আমার জেলাতে প্রথম, সারা বাংলাদেশের মধ্যে প্রথম যে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে, সেই মামলার মধ্যে দ্বিতীয় মামলা ছিল আমার জেলায়। যেটা আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যে মামলাগুলো সাধারণত হয়েছিল বিগত বছর, সেই রকমের মামলা শিকার হয়েছিলাম। তখন আমি ছাত্র ইউনিভার্সিটির। তো এই অবস্থার মধ্যে সেখান থেকে আমরা 54 দিন জেল খেটেছি। খেটে বের হওয়ার পরে ছাত্র জীবন শেষ করেছি। এরপরে গিয়ে আমরা রাজনীতিতে গিয়েছি। এই রাজনীতিতে গিয়ে বিগত সময়ে যে হরতাল, বিভিন্ন কর্মসূচি পালন, জোটবদ্ধভাবে আন্দোলন, এটা যারা স্থানীয় বিএনপির লোকজন আছে তারা খুব ভালোভাবে আমাদেরকে চেনেন। আশফাক ভাই যদি কথা বলেন তাহলে সেটা হচ্ছে যে আপনি যদি বিগত সময়গুলোতে যে প্রথম আলো পত্রিকার যদি আপনি দেখেন বা অন্যান্য যে পত্রিকাগুলো সাধারণত আমাদের, সেখানে আমরা দেখেছি কয়েকদিন আগেও যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি, বাস্তবায়ন করে জামাত। এরকম ইয়েগুলো রিপোর্টগুলো বিভিন্ন সময়ে এসেছে। আপনি যদি বলেন তাহলে সেগুলো চাইলেই পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে। তো এই রকমের বিষয়গুলো সেটা তো শেষের দিকে আমরা এটা দেখেছি, খবর আমরা পড়েছি। তো এই কথাগুলো তো আপনি যে রিপোর্টের কথা বলেন সেটা আমি পড়েছি, কিংবা এখানে আমরা যারা আছি সবাই সেটা পড়েছি। কিন্তু আশফাক ভাই যেটা বললেন, তিনি ঢাকা জেলা বিএনপি সভাপতি, তার তো পুরো ঢাকার সামগ্রিক চিত্র, বাংলাদেশের সামগ্রিক চিত্র সম্পর্কে তার পরিপূর্ণ নখদর্পণে না থাকলেও ঢাকায় কি হয়েছে এটা তো তার মুখস্থ, যেহেতু তিনি ঢাকা জেলা বিএনপি সভাপতি, ঢাকা মহানগরে। তো সেই জায়গাতে তার যে পয়েন্টটা, আপনারা কখনো ছিলেন, কখনো মার্চ ফর ডেমোক্রেসির যে বক্তব্যটা ছিল, যে আন্দোলন ছিল, সেই মার্চ ফর ডেমোক্রেসির যেই দিন ঘটনা ছিল তার পরের দিনের পত্রিকাগুলো আপনি বের করেন। মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন আমাদের তৎকালীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আন্দোলনে ডাকার পরে তারপরে সেখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ ভাইরা কিভাবে রাজপথে এসেছিলেন, আমাদের জামাত শিবিরের লোকজন কিভাবে রাস্তায় নেমেছিলেন, এবং কিভাবে কারা ওই দিন শাহাদত বরণ করেছেন, কারা পুলিশের গুলিতে মারা গেছে। আমি আপনার কাছে ফিরছি, আসলে কিছু যুক্ত করবেন, কি বলবেন ভাই? বললে যে এটা কি বিএনপি কি দেখে নাই? জামাত মাঠে ছিল, বিএনপি কর্মসূচি ডেকেছে, বাস্তবায়ন করেছে জামাত। এই যখন আলোচনা, এই যখন খবর, তখন এই জায়গাতে এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য? জামাত মাঠে ছিল না এমনটা কিন্তু আমি বলিনি, কিন্তু জামাতের সংখ্যা তো বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় সংখ্যা এত বেশিও না, এজন্য বেশি করে দেখার সুযোগও তেমন ছিল না। তারপরও যা ছিল, আমি আবার কথাটা রিপিট করতে চাই না, যেহেতু একটা কথাটা কিছুটা আমার অ্যাডভোকেট ভাই তো হয়তো কিছুটা মাইন্ড করে ফেলছে যে কখনো এই দলের সাথে কখনো ওই দলের সাথে মিশেছিল।
এটা আমরা মানুষের সমভাবে শিকার হয়েছি, তো জুলুমের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, আয়না ঘরের শিকার হয়েছি, ক্রস ফায়ারের শিকার হয়েছি, আপনাদের সাথেই তো শিকার হয়েছে। তো সেটাকে স্বীকার করলে সমস্যা কি? রাসেল ভাই ছাত্র আমার মনে হয় নেতা একটা ছিলেন। কথা আমি একটুখানি ডিস্টার্ব জি, করি। আমার আমর মনে ভাই হয় বলুন। একটা কথা কিন্তু এই আন্দোলনে যদি আপনি জামাত, বিএনপির ঐক্য এবং বিভাজন এই লাইনে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে একটা বিষয় করতে হবে যে জামাত বিএনপি ঐক্য হয়েছিল কেন। ঐক্যের ভিত্তিটা ছিল আধিপত্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করা। এটা তখন মেইন কথা। সাতদলীয় জোটে এটা ছিল মূল কথা, আগ্রাসন বিরোধী ঐক্য। তাহলে সেই আগ্রাসন বিরোধী ঐক্যের যে মূল কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টে কিন্তু ব্রেক করেছে। যে কথাটা ইনি বলছেন, যে কথা তিনি বলছেন, ব্রেকটা হলো কখন? ব্রেকটা হয়েছে কখন? ব্রেকটার মূল কারণ হলো, আপনি যদি 111-এ যান, তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে 111-এ আক্রান্তের সংখ্যা এবং পক্ষপাতিত্বের সংখ্যা, এটা কিন্তু বিএনপি জামাতের মধ্যে খুব একটা সাংঘাতিক। এই যে 111-ই হলো এই যে বিএনপি জামাতের মধ্যে যে রাজনৈতিক বিভাজনের সূত্র হচ্ছে 111। এটা অন্য মানুক বা না মানুক, আমি এর দায়িত্ব নিয়ে কথা বলছি। আপনি সেটা দায়িত্ব নিয়ে এই কারণে বলছি যে এই কারণে বলছি যে 111-এর পরে 2000 কতদিন নির্বাচন হলো? ওই যে 2008-এ যে নির্বাচন হলো, আমি খুব স্পেসিফিক ভাবে বলতে চাই, 2008-এ যে নির্বাচন হতো, সেই নির্বাচন সম্পর্কে বেগম খালেদা জিয়া সুনির্দিষ্টভাবে বলেছেন, আমি নির্বাচনে যাব না। এবং এই কথা বলার পরের দিনই কিন্তু, এখন উনি জীবিত নাই, আমি তাই জন্য নামটা উল্লেখ করছি না, উনি বলছেন কেউ যাক বা না যাক আমরা নির্বাচনে যাব। এই এখন নির্বাচনটা কে করেছিল? 111-এর গভর্নমেন্ট করেছে। সুতরাং এই যে বিভাজন, এই বিভাজন কিন্তু পরবর্তীতে রাজনীতিতে একটা মারাত্মক প্রভাব ফেলছে, যে প্রভাবের অংশ এখন আপনি দেখছেন। বেসিক্যালি 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, বা এই যে তথাকথিত 111 সরকার যে নির্বাচনটি পরিচালনা করেছিলেন, নির্বাচনটা কিন্তু পাতানো নির্বাচন ছিল। বিএনপির মতো একটি সংগঠন 30টা সিট পাবে এমন দল তো কখনোই ছিল না। তার মানে এই 111 সরকার আমাদের আপসহীন দেশনীতি বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে গেছিলেন যে একটা তাদেরকে দায়মুক্ত করতে হবে, তাহলে বিএনপিকে তারা ক্ষমতায় এনে দিবে। আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া বলেছেন যে তোমরা যে অন্যায় করেছ, দেশে প্রচলিত আইনে তোমাদের বিচার হবে, এই দায়িত্ব আমি নিতে পারবো না। যখন ওনার কাছ থেকে বিমুখ হয়ে হাসিনার কাছে গেলেন, হাসিনা কিন্তু সেটা লুপে নিলেন, বলেন হ্যাঁ আপনাদেরকে দায় মুক্তি দেব, আমাদেরকে ক্ষমাতে আনেন। এই যে একটা লিয়াজু হলো, এই লিয়াজুর মাধ্যমেই কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতা আসলো। বিএনপি কিন্তু সেটা বুঝতে পেরেছিল যে একটা লিয়াজু হচ্ছে, এই কারণে কিন্তু বিএনপি নির্বাচনে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে জামাত বারবার বলছে যে বর্তমান সরকার, বিএনপি সরকার যদি জনগণের প্রতিশ্রুতি বা জনগণের দাবি দেওয়া পূরণ করতে না পারে, তাহলে সামনের দিনে তারা আন্দোলন সংগ্রাম করবেন, সংসদেও থাকবেন, রাজপথেও তারা আন্দোলন করবেন। এটাকে রাজনৈতিকভাবে আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের প্রস্তুতির জায়গা কি? দেখেন, সংসদের বিরোধী দল জামাতে ইসলামী যারা আছেন বাইরে আমাদের, এরা সংসদের এদের আলাপটা দেখবেন এবং বাইরের আলাপটা দেখবেন। সংসদে কিন্তু এরা খুব মধুর আলাপ করে আসে। সংসদ শেষ হলে ওনাদের আমির সাহেব, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পাশাপাশি যায় গল্প করেন, বুক মিলান, তখন খুব মধুর সম্পর্ক। বাইরে এসে কিন্তু হুঙ্কার দিয়ে বসে যে 3 দিনের মধ্যে সরকারের পতন ঘটে ফেলবো, সরকারকে রাস্তা থেকে টেনে নামাবো, রোড মার্চ করব, এটা করব, ওটা করব। এই যে এগুলো যে করেন, এটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক না, দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক না। আর দেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ যে 17 বছরে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, সেখান থেকে সামনের দিকে অর্থনীতি সহ উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বাধাগ্রস্ত হয়। তাই ওনাদের প্রতি অনুরোধ, আপনাদের সমস্যাটা যদি সংসদে কথা বলেই সমাধান করতে পারেন, তাহলে রাজপথে কখন যায় মানুষ? শেষ পর্যায়ে যখন নাকি কোনো পথ না থাকে। আমরা যদি রাজপথ দিয়েই শুরু করি, তাহলে বিএনপি তো রাজপথ থেকে উঠে আসা দল, বিএনপিকে ভয় দেখায় লাভ আছে? অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, এখানে যেটা বিষয়, আমরা যেটা বলি যে আমরা কিন্তু আমাদের কোনো স্বার্থের জন্য,
আমাদের কোনো চাওয়ার জন্য আমরা কিন্তু এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই। আমরা করেছি কিসের ব্যাপারে? আপনি আজকে বলেছেন আজকে নতুন 4 জন আরো মন্ত্রী সবাই যুক্ত হচ্ছেন, কিন্তু বেসিক্যালি যদি আপনি দেখেন আসলে কে কোন মন্ত্রী সবাই যাবে সেটা তো সময় বলে দেবে, তবে আমরা ধারণা পাচ্ছি যা বেসিক্যালি যেগুলো দিয়ে যে মন্ত্রী সব দায়িত্ব বন্টন হয়েছে হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে আমরা যে এখন যদি দেখি জনগণ যে মন্ত্রণালয়গুলোর জন্য বেশি ভুগতেছেন সেখানে কিন্তু মানে কোন রকমের যদি বলেন, আপনি যেমন জ্বালানি মন্ত্রণালয়ের কথা যদি বলেন, শুরু থেকেই জ্বালানি মন্ত্রণালয়ের ডিস্টার্বটা চলে আসছে এবং ইতিমধ্যে দ্বিতীয় অধিবেশনে সংসদে এই ব্যাপারে স্পেসিফিক আলোচনা হয়েছে এবং সেখানে কমিটি করা হয়েছে। জ্বালানি সমস্যা সমাধানের জন্য সরকারি দল বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতেই এই কমিটিটি গঠন করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেটা একসেপ্ট করে কমিটি গঠন করেছিলেন। আমাদের আব্দুল আওয়াল ভাই যেটা বলেছেন যে আমরা মানে এই 24 পরবর্তী বাংলাদেশে মানে সংসদে কালকেই হটিয়ে দেবো, এটা তোমাদের রাষ্ট্র সহ্য করা হবে না, এটা চায় না। আমরা কিন্তু সংসদের মধ্যে যে গণতন্ত্র বা যে পলিসি বা যে ধরনের সংসদীয় ভাষায় যে প্রতিবাদ করা দরকার, যা বলা দরকার, সেগুলো সবগুলো আমরা বলছি, কিন্তু বাইরে তো আমরা বাইরে আবার রাজনৈতিক একটি দল হিসেবে সেটা তো আমরা সরকারের যে সমালোচনা যে ক্রিটিসিজম সেটাও করছি। কেন করছি? আমাদের মূল পয়েন্ট হচ্ছে যে আজকে আপনি বলছেন যে রাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে, মন্ত্রিসভার পরিধি আরো যদি বাড়ান, আরো রাষ্ট্রপতি আমাদের নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ডেডিকেটেড রাজনীতিবিদ, অবশ্যই বাংলাদেশে একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ, কোনো ডাউট নেই। কিন্তু আমরা যে পলিসিতে দেশটা চালাচ্ছি এখন, যে পলিসি মানে যেভাবে সরকার যে সদিচ্ছা এখানে প্রয়োগ করছেন, সেই অনুযায়ী মনে হয় না যে এই মন্ত্রিসভার কোনো পরিবর্তন করে কিংবা রাষ্ট্রপতি এরকম নিয়োগ দিয়ে দেশের মানুষের যে গণতান্ত্রিক চাহিদা সেটা পূরণ করা সম্ভব। কারণ এখানে আমাদের বেসিক যে পয়েন্ট, আমরা জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে মূল স্পিরিট বা জুলাইয়ের মাধ্যমে যে সংস্কার সাধন, আপনি যে সমস্ত কমিশনগুলোর কথা বলেছেন সেইগুলোর সবগুলোই কিন্তু ল্যাপস করে দিয়ে তারপরে আমরা এসেছি। সেইগুলো প্রথম অধিবেশনে আমরা কিন্তু আলোচনায় নিয়ে এসে সেগুলো বাস্তবায়ন করতে পারতাম। আব্দুল ঠাকুর ভাই, এই প্রশ্নটা আমি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। যেটা একটা বললেন যে সরকারের সদিচ্ছার প্রশ্ন, মন্ত্রিসভার যে পরিবর্তন, নতুন রাষ্ট্রপতি নিয়ে তারা মেনে নিয়েছেন, এক্ষেত্রে তাদের কোনো দ্বিমত নেই। কিন্তু যে সমস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম ইতিমধ্যে একটা ছন্দপতন ঘটেছে, সংকট তৈরি হয়েছে, সেটাও যদি অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা সংকট সমাধান করতেও সময় লাগবে। কিন্তু এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু তাদের প্রশ্ন আছে। এই যে প্রসঙ্গ বা ক্ষমতার একটা নতুন বিন্যাস, সেটা রাজনীতিতে কি ধরনের সামনে সমীকরণ তৈরি করবে, এগুলি প্রশ্ন আকারে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে একটা লম্বা সময় নিয়ে আপনার আলোচনা শুনবো, তবে বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে সম্মানিত আলোচকদের সাথে আলোচনা, ক্ষমতার নতুন বিন্যাস, কি বার্তা রাজনীতিতে। আব্দুল আওয়াল ঠাকুর ভাই অনেকগুলো প্রসঙ্গকে একত্রিত করে প্রশ্নটি রেখে যায় যে মন্ত্রিসভার যে পরিবর্তন দেখছি, কিংবা যে ধরনের সদিচ্ছার কথা সরকার শপথ নেওয়ার বলেছিল, সময় বলেছিল, নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল, সেটি কতটা পালন করছে, এই প্রশ্নটাই সজল ভাই জামাত কিংবা আজকের আলোচনায় আমাদের পারভেজ ভাই জোর দিয়ে উল্লেখ করলেন সেই বিষয়ে। দেখেন, সংসার চালায় পিতা, জি, সন্তানদের কার কথা প্রয়োজন দেখার দায়িত্বটা তার। আমি সেই দায়িত্বের মধ্যে যেহেতু নাই, আমি সেই দায়িত্ব নিয়ে কথা বলবো না। আমি যে প্রশ্নটা করতে, আপনার এই আলোচনা থেকে আমি যে বিষয়টা করতে পারি, একজন নাগরিক হিসাবে কিছু অনুভূতির ব্যাপার আছে এবং কিছু বিষয়ের কথা আছে। যদিও সংসদ সদস্য সাহেব সুনির্দিষ্ট করেন না, কিন্তু আমি সেই সুনির্দিষ্টকরণের মধ্যে যদি আসি, তাহলে আমাকে প্রথম যে জিনিসটা দেখতে হবে, গ্যাস বিদ্যুতের কথা আমরা বলছি। আমি গ্যাস বিদ্যুৎ দিয়েই শুরু করি। গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যাটা, এই সমস্যাটা কোনো বিবেচনাতেই, যেমন এই সরকারের নয়, কোনো বিবেচনাতেই সরকারের এড়াবার সুযোগ নাই। এই সরকারের নয়, আমি এটা কারণে বলছি যে আমরা এখন বলি ইউক্রেনের কথা, আমরা বলি ইরানের এক যুদ্ধের কথা, আমরা নানা কথা বলি, কিন্তু আমরা কি ওই দেশগুলোতে সংকটের কথা শুনি? ইউক্রেনে কি গ্যাসের অভাবে ইউরোপ বন্ধ হয়ে গেছে? বা আমাদের ইরানে কি গ্যাসের সংকটের কারণে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে এত বড় আক্রমণের পরেও কি ইরানে কোনো খবর পায় যে সেখানকার গ্যাস বিদ্যুৎ বিঘ্নিত হয়েছে? তাহলে বাংলাদেশে কেন হচ্ছে? বাংলাদেশে বিগত আমলেও, শেখ হাসিনার আমলেও কিন্তু গ্যাস লাইন দিয়ে, পাইপ লাইন দিয়ে, সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে গ্যাসের সাথে কিন্তু তখনও কথা ছিল যে পেট্রো বাংলার যিনি দায়িত্ব, তিনি হচ্ছেন এলএনজির আমদানিকারক, অর্থাৎ তিনি চান না গ্যাস অনুসন্ধান করা হোক। তিনি চান না যে বাংলাদেশের মানুষ
গ্যাসে ভাসা দেশ বা গ্যাস পায় কি না পায় এই রিপোর্টটা কিন্তু আমাদের কাছে নাই, যে বাংলাদেশে আসলে গ্যাসের কন্ডিশনটা কি আছে কি নাই। না, যে সংকট সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে সেবা কি করতে পারে? না, উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, কিন্তু আপনাকে তো এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের যেমন বন্টন করেন, সংকটেরও বন্টন করবেন। আচ্ছা, আপনার তো দুটোই বন্টন করতে হবে। আপনি যেমন আপনি আজকে যে গাড়িটা মন্ত্রী যে গাড়িটাতে চলে, যদি বলে এই গাড়িটা আওয়ামী লীগ আমলের মন্ত্রী ব্যবহার করছে, তাহলে আপনি তো সেই গাড়িটা ব্যবহার করছেন। তাহলে আপনি নতুন করে যে সমস্যাটা দেখছেন সেটাও তো আপনি বন্টন করবেন। তাহলে গ্যাস সংকটের আসলে কি কারণ, এটা নিয়ে কিন্তু আমাদের দেশে গ্যাস এক্সপার্ট বা রাজনৈতিক দলের মধ্যে সকলে মিলে কোনো খোলামেলা আলোচনা হয় নাই, যে জনগণকে কতটা সময়, মন্ত্রী বললেন 2 বছর অপেক্ষা করতে হবে, এটা কোনো বাক্য না। এটা শেখ হাসিনার আমলে বলছে, এরশাদের আমলে বলছে, আরো বিভিন্ন আমলে রাস্তায় পানি উঠলে অপেক্ষা করেন, খরা হলে ঠিক হয়ে যাবে, এগুলো কোনো বক্তব্য না। এগুলো হচ্ছে জনবিরোধী এবং ফ্যাসিবাদের বক্তব্য। জনবিরোধী বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, তিনি কিন্তু একবারও এ পর্যন্ত বলেন নাই যে এই সমস্যাটা সমাধান করা যাবে না, বরঞ্চ তিনি বলেন যে ঠিক আছে এই হয়েছে, আমরা দেখতেছি কি করতেছে। কোনো কোনো বিষয়ে তিনি ক্ষমা চাইছেন, কোনো কোনো বিষয়ে তিনি নতুন তথ্য দিচ্ছেন, এটা কিন্তু তার একটা নিউ লাইন। জি। কিন্তু তার মন্ত্রীরা কিন্তু এই লাইনটা, তার গ্যাস বিদ্যুৎ সংকট তো অবশ্যই আছে, সংকট না থাকলে আমরা ফিল করছি কেন, কিন্তু এই সংকটটা সমাধানের জন্য উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই লাইনটি যথেষ্ট নয়, বরঞ্চ উত্তরাধিকারের এই সংকট থেকে বেরিয়ে এসে কিভাবে মোকাবেলা করা যায় সেটার হচ্ছে বড় সমাধান কথা। কিভাবে করা যায়? আচ্ছা, আর একটি জিনিসের মধ্যে আমাদের বোধহয় চোখ দেয়া দরকার, আমরা বিদ্যুতের কথা বলি। দেখেন, জি। এটার মধ্যে আমরা বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার যে বিশ্বব্যাংকের চাপে বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণ করা হয়েছিল। তো বিশ্বব্যাংকের চাপে বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করার ফলে শেখ হাসিনার আমলে দেখা গেল যে সমস্ত বিদ্যুৎ খাতের সবচেয়ে যেটা কস্টলি ডিজেল প্ল্যান্টে আমরা চলে গেলাম। আমরা কিন্তু ডিজেল প্ল্যান্টে না গেলে নেপালে আপনি হাইড্রো ইলেকট্রিসিটি পেতেন, ভুটানে পেতেন, তা না গিয়ে আপনি কিনলেন আদানির। বাংলাদেশের খনিতে কয়লা আছে, সেই কয়লা বাদ দিয়ে আপনি ভারত থেকে কয়লা আনিয়ে এখানে প্ল্যান করলেন। তাহলে এই যে জিনিসগুলো আমরা তখন করেছি, এটা রাষ্ট্র করেছে, রাষ্ট্র যারা করেছে, তাহলে এখান থেকে তো আমাকে বেরোতে হবে। এখান থেকে আপনি পারমাণবিক বিদ্যুতের কথা বলেন, অন্যান্য যেসব দেশে আমরা সহজ বিদ্যুৎ পাই, সেই বিদ্যুৎগুলোকে আপনি কতটা সময়ের মধ্যে জনগণের সাথে সংযুক্ত করতে পারবেন, তার একটা চিত্র যদি আপনি এই সংকট, এই আবুল ভাই সেটা যথার্থই বলেছেন, এই সংকট হয়তো যেভাবে চেষ্টা হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারছি গণমাধ্যমের সূত্র ধরে একটা দ্রুত সময়ের মধ্যে এটা একটা স্বস্তিতে ফিরবে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে সংকট ঘনীভূত হচ্ছে, পরস্পর দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে, সেটা যদি আরো বড় হয় তখন কি অবস্থা হবে? আপনি এখানে আরেকটা জিনিস আপনি দেখেন, আরেকটা কথার পরে আমরা এখানে আসি, যে বাংলাদেশে ধরেন গত 15 বছর 16 বছর এটা শুরু হয়েছিল এরশাদ সাহেবের আমলে, এটা এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে নানা দিকে আসছে। সেটা হচ্ছে আপনি জনজীবনের নিরাপত্তাহীনতা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ বেবিচার, এর কোনো রেকর্ড নাই। আপনি পুলিশ বক্সের সামনে ছিনতাই হচ্ছে, পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। আপনি কি সেই জন্য শুধুমাত্র কেবলমাত্র বলবেন যে ছিনতাইকারী দায়ীটা কে, এটা ধরবে কে? আইন শৃঙ্খলা বাহিনী ধরবে, কিন্তু তারাই তো বিভিন্ন জায়গায় ধরতে গিয়ে আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হয়। হতে পারে, তো অসুবিধা কি আছে? আপনি আক্রান্ত হচ্ছেন বলে আপনি ব্যবস্থা নেবেন না, এটা তো হতে পারে। আপনি এই অভিযান চালাতে গিয়ে আপনি যদি 5,000 পুলিশ মারা যায়, তা 5,000 পুলিশকে সংসদে আইন পাশ করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জুলাই বিপ্লবে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপনি তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন না। আপনি যদি পজিটিভ অ্যাকশনে গিয়া ক্ষতিগ্রস্ত হন, তার জন্য আইন থাকবে, তার জন্য আপনি তাকে সাপোর্ট করবেন। পুলিশ ঘুষ না খেয়ে যদি জনগণের সাহায্য করতো, সেই জন্য তাকে পুলিশের বেতন বাড়িয়েছেন না, পুলিশকে ক্ষমতা দিয়েছেন না। তাহলে পুলিশকে ক্ষমতা দিয়েছেন, কাজ দিয়েছেন, কিন্তু তার থেকে জনগণের সবচেয়ে কাছের যে মানুষ, তার উপকার পাওয়ার ব্যবস্থাটা যদি না থাকে, তাহলে এর অর্থ কি? তাহলে সেটাই এনশিওর করা দরকার। রাজনৈতিক বিভাজনের কথাটা যে কথাটা আপনি বলছেন, রাজনৈতিক বিভাজনের দুটো অংশ পরিষ্কার। একটা অংশ হচ্ছে সিদ্ধান্ত যাই হোক তালগাছ, আবার আপনি যদি তালগাছের আলোচনায় যান, তাহলে কখনোই এই তালগাছ নিয়ে মীমাংসা হবে না। অর্থাৎ আপনাকে মীমাংসার পথে আসতে হবে। আপনাকে বুঝতে হবে, এখানে আমরা ওই রেফারেন্সটা দেই, হয়তো কিরকম লাগবে জানি না, এখানে আমরা তত পণ্ডিত মাত। একটা জিনিস আছে যে আল্লাহ রসুলের একটা উদাহরণ আছে, একটা খেজুর গাছের, যে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে একটা বাচ্চার সম্পত্তি ছিল, এবং সেই খেজুর গাছটাকে বিক্রি করার জন্য সে মালিককে আল্লাহ রসুল বারবার অনুরোধ করেছিলেন। তো সেই খেজুর গাছটা সে দিচ্ছে না।
তো একজন সাহাবি তিনি সেই খেজুর গাছটা কিনে এটা সময় লম্বা গল্প, যিনি সাহাবি এই খেজুর গাছটা দিলেন তিনি জান্নাত প্রাপ্ত হলেন, ঘোষণা হলেন রাসূল তাকে জান্নাতের। তার বিষয়টা কিন্তু ছিল একটা খেজুর গাছ, তার থেকে তিনি প্রাপ্তি ঘটে জান্নাত। যারা বিশ্বাস করবেন না তাদের কাছে এই আলোচনা অর্থহীন হবে। আমরা বিশ্বাস করি। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা যেখানে বিরোধ সেখানে আপনি ফয়সালা করতে হবে কিসের ভিত্তিতে? বিরোধের সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে। যে বিরোধের কারণটা কি? এই যে আওয়ামী লীগ আপনাকে উস্কে দিয়েছে, ভারত আপনাকে উস্কে দিয়েছে, দেশাদ্রোহী শক্তির সাথে আপনি হাত মিলিয়েছেন, তাদের মিটবে না। কিন্তু আলোচনা করে সেটা সমাধান, যেহেতু একটা ঐক্যের ব্যাপার আছে, যে কথা উনি বলেছেন, যে কথা আমি বলেছি, যে কথা আমি শুরু একটা এবারের রাজনীতির মধ্যে একটা বড় বিষয় হলো যে প্রত্যেকেই জুলাই বিপ্লবের ফসল। জি আবুল ভাই, আমি এই কথাটা শেষ করি নাই। যেহেতু আমরা জুলাই বিপ্লবকে ধারণ করেছি, তাহলে জুলাই বিপ্লব আমাদেরকে কি মেসেজটা দিয়েছে? স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে আপোষহীন থাকতে হবে। ফ্যাসিবাদ হচ্ছে সুনির্দিষ্ট, সেটাকে আধিপত্যবাদ হচ্ছে ভারত, আর এইদিকে হচ্ছে তার দোসর শক্তি আওয়ামী লীগ। তাহলে আপনাকে আওয়ামী লীগ এবং ভারত এইটাকে যদি আপনি একটি রেখায় আনেন, তাহলে বাকি যে রেখাটা থাকবে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু, তৃতীয় বাহু একটা বৃহত্তর। আপনি সেখানে ঐক্য করেন যে হ্যাঁ আমরা এই জায়গাগুলোর মধ্যে ফয়সালা করি। রাজনৈতিক থাকবে। আজকে ধরি এ কথাটা বিশেষ করে দিই যে জনগণ কিন্তু ভোটের মাধ্যমে প্রত্যেকটা দলের একটি অবস্থান নির্ধারণ করে দিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে বিএনপি 100 সিট পাইছে আমি না মানি না, ব্যাপারটা তা না। ব্যাপারটা আপনাকে নিতে হবে। আপনাকে যদি বিএনপি জায়গায় যেতে হয় তাহলে কিন্তু আপনাকে বিএনপি জনগণের যে কল্যাণ কাজ করে তাকে সমর্থন করতে হবে। আউল ভাই অসংখ্য ধন্যবাদ। খন্দকার আবু আশফাক ভাই আসতে চাই যে পররাষ্ট্রনীতির একটা প্রসঙ্গ উল্লেখ করলেন, পাশাপাশি আমরা সরকারের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান কিংবা বিভিন্ন সংকট সমাধানের কমিটিও সরকার করেছে সরকারি দল বিরোধী দলের সদস্যদের নিয়ে। এই সদিচ্ছা কতদিন বহাল থাকবে বলে এই প্রশ্নটাও কিন্তু রাখলেন। দেখেন, এদেশে তো সমস্যা থাকবেই, এত বছরের একটা জঞ্জাট পার হয়েছে, সমস্যা থাকবেই। আবার এই নির্বাচনের পরই আবার যুদ্ধ শুরু হলো, যুদ্ধের পর তেল গ্যাসের সংকট দেখা দিল। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই। সংসদও এটা নিয়ে বিশদ আলোচনা হলো, উত্তেজনামূলক কথাবার্তা হলো। একটা সময় আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তিনি বলেন, ঠিক আছে, সরকার দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন মিলে আপনারা আলোচনা করে এই সমস্যাটা সমাধান করেন। তখন দেখা গেছে যে বিশাল লাইন, কোনো তেলের সময় যেটা আমরা দেখেছি, মানে বিশ্রী অবস্থা, দিনের পর দিন লাইন ধরে বসে থাকে, তেল নেই। যেদিন কমিটিটা করে দিলেন, ঠিক তারপরে দিনে দেখা গেল যে তেলের সমস্যার সমাধান হয়ে গেছে, লাইনগুলো নাই, পাম্পে তেল পাওয়া যাচ্ছে, পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। তাহলে কেন যেন আমার কাছে মনে হচ্ছে, তাহলে কি এই সংকটটা কি তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়ালি? পুরো আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছিল এটা আমি বলবো না, কিন্তু ঘনীভূত করা হয়েছিল। মানে একটা কমিটি হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে যখন নাকি সরকার বিরোধী দলের কমিটিটা হলো, তখনই কিন্তু সমস্যার পরের দিনই সমাধান হয়ে গেল। তবে যদি এটা আর্টিফিশিয়াল হয়ে থাকে, তবে আমি বিশ্বাস করি যে কোনো সমস্যা আমরা যদি সরকার এবং সরকারি দল এবং বিরোধী দল মিলে আমরা আলোচনার মাধ্যমে আসি, সমাধান করা সম্ভব। কারণ আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, ভুলটা ভুল বলতে হবে, সঠিকটা সঠিক বলতে হবে। এবং সরকারের যদি কোনো চলার পথে ভুল থাকে তার গঠনমূলক সমালোচনা করবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা যদি করা হয় তাহলে এটা সরকারকে বাধা। সেক্ষেত্রে রাসেল ভাই বলছিলেন যে সরকার শপথ নেওয়ার পর থেকে তার তো নির্বাচনী প্রতিশ্রুতি 31 দফা আছেই, কিন্তু এর বাইরে যে জুলাই সনদ এবং গণভোটের যে রায়, সেই দুটি প্রসঙ্গেই সরকার বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, আবার খুব সচেতনভাবে সরকার এড়িয়ে যাচ্ছে, যেটা ভাই বললেন। ধরেন 70 অধ্যাদেশ যেটি, এটা নিয়ে তো মেন সমস্যাটা দেখা দিচ্ছে। 70 অধ্যাদেশটা সমাধানের জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সরকারি দল থেকে তাদেরকে, বিরোধী দলকে আহ্বান করা হয়েছে, একটা কমিটি করা হয়েছে, কিন্তু কমিটিতে আমাদের ভাইরা অংশগ্রহণ করেনি। তার মানে তারা চায় না যে এটা সমাধান হোক। সমাধান হলে তো তাদের আর বলার কিছু থাকবে না। এর জন্য তারা যেন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, এর জন্য এটারে
জিরিয়ে রাখছে, তাতে করে তারা সেফগার্ড হিসাবে। সেফগার্ড হিসেবে যে এটাই তারা পুঁজি হিসেবে গ্রহণ করতে পারে। এখানে এই জায়গাটাতে কিন্তু ভাইটাল প্রশ্ন। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে 1975 সালে যখন বাকশাল হয় তখন কিন্তু জেনারেল ওসমানী সংসদ সদস্য হিসেবে লিখিতভাবে একমাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন, এবং তার 308 জন ব্যক্তি সংসদ সদস্য পদ, অর্থাৎ যেহেতু দলের বিরোধিতা করলে সদস্যপদ বাতিল হবে, যার নিজে থেকে পদত্যাগ করেছে। পদত্যাগ করলে এই জায়গাটা কিন্তু আপনি যদি মনে করতে চান যে গণতন্ত্রকে, এটা জুলাই অভ্যুত্থানে হয়েছে, আমি সেখানে বড় কথা না, এটা নিয়ে ইস্যু হয়তো অনেক সময় ওঠে নাই, কারণ স্বেচ্ছাগতভাবেই হয়তো অনেকে মেনে নিয়েছে, কিন্তু এই যে মত দমন বা মতকে সাপ্রেস করার যে অগণতান্ত্রিক বিধান, এটা কিন্তু আসলে গণতান্ত্রিক যে নর্মস, এই নর্মসকে সমর্থন করে না। আচ্ছা, জি, এটারও কিন্তু একটা সমাধান গত 2 দিন বলছি, আগে গতদিন কবর আমাদের টবর দেব, কি কি যেন বলতে স্থায়ী কারা? কমিটির সদস্য সালাউদ্দিন কারা সাহেব জানি কি বলতে বলেছেন কবর টবর দিবে? যে এটা চেঞ্জ করে কঠিন তো পরবর্তী নির্বাচনগুলিতে যে দলের বিপক্ষে ভোট দিলে বা দলের থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ থাকবে না, এটা কিন্তু তারা তুলে দিবে এমন একটা আলোচনা কিন্তু এটা সিদ্ধান্ত একটুখানি তিনি আমার দিয়েছেন। আপনাদের কি সংযোজন? বলুন। ইনারেশনে হচ্ছে রাসেল এটা ভাই বলুন। যে আশফাক ভাই, আমরা এই সরকার নির্বাচিত হয়েছে 6 মাস, 180 দিন পার হয়েছে। আমরা প্রথম দিন থেকেই যে ফ্যাসিস্টের যে রাষ্ট্রপতি ছিল তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমরা ওয়াকআউট করেছি, তার বক্তব্য আমরা শুনি নাই ওখানে। না, কিন্তু আমরা তো এটাও শুনেছি যে আপনার দলের প্রধানই আগের সাবেক রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা আলোচনার প্রস্তাব দিয়েছে। না, এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই কথা এটা বলেছেন। তো উনি ওনার মতো করে বলছেন, উনি তো আচ্ছা, ওনাকে কিন্তু সেই বক্তব্যের আপনারা তো কোনো প্রতিবাদও করেন এই 50 ঘন্টাকে আমরা সবাই বলেছি। এই বক্তব্যের মধ্যে তো আশফাক ভাইরাও বেশিরভাগ কথা বলেছেন। আমরা বিশেষ করতে প্লিজ, আমরা 1/3 কথা বলেছি, আর 2 ভাগ তো ওনারাই বলেছেন। আমরা তো 1 ভাগের, আমাদের যে পরিমাণ সংসদ সদস্য, টাইমটা ওইভাবে ওখানে সিলেক্ট হয় যে আমাদের যে কয়জন সংসদ সদস্য, সেটা আপনারা তো কথা বলবেন, কিন্তু আমার এই আপনাকে এটা বুঝতে হবে, এটা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ওই 50 ঘন্টা বক্তব্য হয়নি। না, প্রস্তাবটা আপনাদের দলীয় প্রধান থেকে এসেছে, সেটাই এক বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা বলা হয়েছে যে এটার উপরে কত ঘন্টা আলোচনা হতে পারে, যে কথাটা যুক্ত করতে চাই, হতে পারে, সেই ক্ষেত্রে আমি ওনার সাথে যে কথাটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে জবাব দিব না, অবশ্যই সেরকম হয়েছে। এটাকে আপনি এভাবে বলছেন কেন? আমি সেই কথা বলা হয়েছে, সেটাই আপনার কাছে তুলে এখানে ধরছি। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে শাহাবুদ্দিনের উপরে আলোচনার জন্য সময় চাইলেন বা অনাস্থা প্রস্তাব, শাহাবুদ্দিনকে রাখলো কে? সেইটাই তো আমাদের কোশ্চেন। শাহাবুদ্দিনকে রাখলো কে? সে তো আরেক রাজনীতি। জি বলেন। 5ই আগস্টের পরে কোন ভিত্তিতে শাহাবুদ্দিন, কোন ভিত্তিতে ফ্যাসিবাদের সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধি বঙ্গভবনে স্থায়ী আসন নিতে পারলো? কেন, কি কারণে, কোন যুক্তিতে? আপনি অনেক আলোচনা করবেন এখন না, সেই আবুল ভাই, সেই কথা যদি আপনি বলেন তাহলে ইনুস সরকারের তো উচিত হয় না তার কাছে শপথ নেওয়ার। কথা তো একই দাঁড়ায়, একই তো দাঁড়ায়, মানে সেটাই তো আমরা তো ওই সময় এটা তো ঠিক হয় নাই। না, যার বিরুদ্ধে সেই ফ্যাসিস্টের সহযোগী অনাস্থা, তার কাছে তো শপথ নেওয়া ঠিক হয়নি। সালাম ভাই অবজারভারের সম্পাদক 73 সালে যে প্রশ্ন করেছিলেন যে সরকার কি, সরকারের প্রকৃতি কি, একই প্রশ্ন তো ইউনুসকে নিয়ে উঠছে। জি রাসেল ভাই, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আগের প্রশ্ন, সেটা কি হয়েছে সেটা নিয়ে বৃহৎ আলোচনার ব্যাপার, সেই দিকে আমরা যাব না। সেখানে সেই সময় বর্তমান সরকার যারা আছেন তারা ছিলেন, আমরা ছিলাম, কিভাবে কি হয়েছে সেগুলো নিয়ে আলাদা বিষয়। এখানে আমি যেটা বলতে চাই যে এই যে সমস্যাগুলোর কথা আশফাক ভাই বলেছেন যে আর্টিফিশিয়াল কিনা জ্বালানি সংকটের ব্যাপার নিয়ে, এই দিন কিন্তু আপনাকে এটাকে মনে রাখতে হবে। আমি একটু স্মরণ করাই দিচ্ছি যে আমরা যখন এই ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছিলাম, প্রথম দিকে আজকের যে জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, উনি কিন্তু 300 বিধিতে বলছিলেন যে কোনো প্রবলেমই নাই, অথচ সেইটা যখন আমরা আলোচনায় নিয়ে আসলাম, এরপরে এসে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি বিশদ একটা ব্যাখ্যা দিলেন এবং তিনি বললেন যে মাঝখানে আমাদের তেল বা ইয়েটা জ্বালানি আসছে, আমরা তো সময় খুব সংক্ষিপ্ত, সেই ব্যাখ্যায় আপনারা কি সন্তুষ্ট? না, সেই ব্যাখ্যা সেই সময়ের কথা বলছি, সেই ব্যাখ্যার পরবর্তীতে বললো যে তেল চলে আসছে, এখন আমাদের সমস্যাটা থাকবে না। মাঝখানে আমাদের একটু প্রবলেম হয়েছিল, আমরা একটু ইয়েটা কমিয়ে দিয়েছিলাম, মানে ইয়েটা মানে মানুষের কাছে যেটা তো সেইটা কিন্তু আসার পরে এটা সমাধান হয়েছে। ভাই যেটা বললো যে তাহলে কি ওই সংকট কি আমরা বিরোধী দল রাসেল ভাই, ছোট করে শুনতে চাই, ছোট করে, এই সংকট সমাধানের জন্য আপনাদের কাছে কি কোনো বিকল্প সমাধান বা প্রস্তাব আছে? না, আমরা বলতে চাচ্ছি যেটা মূল প্রবলেম, যেটা একটু আলোচনায় এসেছে, জাউল ভাই বললেন দিনের হয়তো ওভারনাইট এটা হবে না, কিন্তু বিগত আমরা তো এই শেখ হাসিনা সরকার চলে গেছে 2 বছর হয়ে গেল,
তো বিগত এর আগে 6 মাস 18 মাস চলেছে, এখন 6 মাস। আমরা বলছি যে আমাদের যে সম্পদ, সেই সম্পদের ব্যবহার না করে ব্যবসা করার জন্য কিছু সিন্ডিকেটের কারণে জিম্মি হয়ে গিয়ে আমরা বাইরে থেকে এই যে বলেন কয়লা বলেন বা অন্যান্য জিনিস নিয়ে এসে তারা এখনো কিভাবে বহাল আছে, কিভাবে বহাল আছে যে মাসুম পারভেজ রাসেল ভাই, নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আউল ভাই, শেষ লাইনটা শুনবো খুব ছোট করে, শেষ আজকের আলোচনার প্রেক্ষাপটে শেষ মন্তব্য কি বলবেন? কোন বিষয়ে? আজকে যে আলোচনা করলাম যে এই যে পরিবর্তন হলো, ক্ষমতার নতুন বিন্যাস, এই সব কিছু এখানে আমি এই কথাটা বলতে চাই জি ভাই, যে পরিবর্তনের জন্য মূল বিষয় হচ্ছে সদিচ্ছা এবং দৃষ্টিভঙ্গি। আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তনের পক্ষে সকল মতই গ্রহণ করতে হবে, এবং সে দায়িত্বটা কিন্তু যিনি সরকারের প্রধান থাকেন তার উপরই বর্তায়। তার উপরে দিন শেষে কথা এটাই হবে, তারেক রহমান সফল অথবা সফল নন। যেভাবে আমরা বলি শেখ মুজিব একজন ফ্যাসিস্ট, আওয়ামী লীগের আগেও ওই নামটা আসে। যেভাবে বলি জিয়াউর রহমান একজন সফল, যেভাবে বলি বেগম খালেদা জিয়া একজন গণতান্ত্রিক আপসীন নেত্রী, কথাটা শেষ পর্যন্ত ওইখানেই যাবে যে ব্যক্তির ইচ্ছাই হতো শেষ কথা। অসংখ্য ধন্যবাদ খন্দকার আবু আশফাক ভাই, শেষ মন্তব্য খুব ছোট করে। দেখেন, আজকে আপনার এই স্টুডিওতে আমি আসছি, আমি সংসদে যাই কথা বলার সুযোগ পেয়েছি। আমি কিন্তু সংসদে যে গিয়েছি কিন্তু জেল থেকে বের হয়ে, তার আগে কিন্তু বারবার আমাকে জেলে যেতে হয়েছে, কোর্টের বারান্দা থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, অন্যের বাসায় থাকতে হয়েছে। আমার বাবা মারা গেছে জেলখানা থাকতে, আমাকে 10 ঘন্টার জন্য প্যারোল দিয়েছে, তাও ডান্ডা বেরিয়ে পড়ে। এমনইভাবে কিন্তু আমাদের জীবন পার হয়েছে। সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে সংসদে যে কথা বলার সুযোগ পাচ্ছি জনগণের জন্য। তাই এই দেশটা আমাদের জন্মভূমি, আমাদের সকলে মিলে দেশটাকে আমরা উন্নতির দিকে নিয়ে যাই, জনগণকে মুক্তি দিতে চাই। জি, ধরেন আজকে যদি হাসিনা আসবে বা আওয়ামী লীগকে একটা কিছু করবে যদি শুনি, তাহলে কিন্তু আমাদের আবার রক্তক্ষরণ হবে। আমরা যেভাবে আমরা এগিয়ে যাব প্রতিবাদ করার জন্য, ভাইরা কিন্তু একইভাবে আসবে। সুতরাং দেশটাকে ঐক্য থাকবে। আমরা সবাই এই ব্যাপারে তো বলেছি ইতিমধ্যে যে হাসিনা স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে, স্বৈরাচ মানে প্রতিবেশী দেশের যে আগ্রাসন, সেটার ক্ষেত্রে আমরা সবাই এক। দেশটাকে আগানোর জন্য যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, তাহলে এই জাতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং দেশ নিম্নবিত্ত থেকে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর, তার 6 মাস থেকে 4-4.5 বছরে মধ্যবিত্ত জাতিতে উন্নত হবে। সেটাই আমরা প্রত্যাশা করি। খন্দকার আবু আশফাক এবং অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আব্দুল আউল ঠাকুর, এই কথাটা স্বৈরাচারের বিরোধিতাই হলো গণতন্ত্রের যাত্রা। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে, অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছে এবং একই সাথে জানিয়ে রাখি অনুষ্ঠানটি 15 বছর হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।